নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে ডেস্টিনেশন কি ইউটিউব চ্যানেলে স্বাগত। দেখো, আমরা আজকে এসএসসি এমটিএস 2023-এর যে পরীক্ষাটা হয়েছিল তার 6 নম্বর শিফটের যে প্রশ্নগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব, ঠিক আছে। তো প্রথমেই দেখো যে প্রশ্নটা আছে যে কোনটি সবচেয়ে শক্তিশালী অস্ত্র যা সংসদকে কার্যনির্বাহী নিশ্চিত করতে সক্ষম করে, ঠিক আছে। অর্থাৎ কোনো একটা পার্টি সে ক্ষমতায় থাকবে কিনা সেটা নির্ধারণ করে কোন ক্ষমতাটা, অ্যাপ্রুভাল অর রিফিউজাল অফ ল, নাকি দ্য নন কনফিডেন্স মোশন, নাকি কনফার্মেশন অফ ট্রিটিস, নাকি ডিলিবারেশন অ্যান্ড ডিসকাশন। তো মনে রাখবে, কোনো একটা পার্টি সেটা মানে আমাদের সংসদে কি থাকবে, সরকারের পক্ষে থাকবে না থাকবে না, তার মানে সরকার নির্ধারণ করে যে পদ্ধতিটা তাকে বলা হচ্ছে নন কনফিডেন্স মোশন। এটাকে বলা হচ্ছে অনাস্থা প্রস্তাব, ঠিক আছে। অনাস্থা প্রস্তাব কি, ধরো আমাদের কেন্দ্রে দুটো মেন পার্টি আছে, একটা হচ্ছে বিজেপি আর একটা হচ্ছে কংগ্রেস, ঠিক আছে, কংগ্রেস। এরপর এই যে দুটো পার্টি, আমাদের টোটাল ধরো যে সংসদ সেখানে 500টা সিট আছে, ঠিক আছে, 500টা সিট আছে। এরপর আমাদের এখানে কি, যার কাছে সব থেকে বেশি সিট থাকবে তারাই সরকার চালাবে, ঠিক আছে। এরপর ধরো বিজেপির কাছে আছে 300টা, ঠিক আছে, আর কংগ্রেসের কাছে 200টা। তাহলে এইখানে সরকারকে গঠন করছে বিজেপি, সরকার গঠন করছে, ঠিক আছে। কিন্তু ধরো কোনো একটা সময় কংগ্রেস কি করলো, অনাস্থা প্রস্তাব নিয়ে এলো, ঠিক আছে। তখন বিজেপিকে কি করতে হয়, তাদেরকে দেখাতে হয় যে এই 500-র অর্ধেক মানে হচ্ছে 250+1, মানে তাদের কাছে 251টা সিট আছে, এটা তাদেরকে প্রমাণ করতে হবে। যদি বিজেপি সেটা প্রমাণ করতে পারে তো ভালো, তারাই সরকারে থাকবে। যদি প্রমাণ করতে না পারে তখন কিন্তু বিজেপির যে সরকার সে সরকার ভেঙে যাবে, ঠিক আছে। এটাকে বলা হচ্ছে অনাস্থা প্রস্তাব। অনাস্থা প্রস্তাব কি, এটি সরকারের প্রতি তাদের আস্থার অভাব প্রকাশ করার জন্য বিরোধীরা একটি প্রস্তাব যেটা নিয়ে আসে, ঠিক আছে। এখানে কি করা হয়, যারা সরকার গঠন করছে তাদেরকে 50%+1 সিট তাদেরকে দেখাতে হয় যে তাদের কাছে আছে। সরকার চালানোর জন্য টোটাল সিটের 50%+1 সিট তাদের প্রয়োজন, ঠিক আছে। নেক্সট দেখো, মহাবোধি মন্দির কোথায় অবস্থিত। মহাবোধি মন্দির বারাণসী, বোধগয়া, পাটনা নাকি আগ্রা। তো মহাবোধি যে মন্দির এটা হচ্ছে একটা কি, বৌদ্ধ মন্দির, ঠিক আছে, গৌতম বুদ্ধকে সমর্পিত একটা মন্দির। এবং এই মহাবোধি বৌদ্ধ মন্দিরটা যেখানে আছে নিরঞ্জনা নদীর তীরে, ঠিক আছে, বিহারে নিরঞ্জনা নদীর তীরে। এই যে নিরঞ্জনা নদীর তীরে গড়ে উঠেছে, এইখানেই গৌতম বুদ্ধ কী করেছিল, সিদ্ধি লাভ করেছিল বা জ্ঞান প্রাপ্তি হয়েছিল, ঠিক আছে, জ্ঞান প্রাপ্তি হয়েছিল। এই যে জ্ঞান প্রাপ্তির ঘটনাটা, এটাকে কি বলা হয়, সম্বোধি বলা হয়। এটাকে কি বলা হয়, সম্বোধি, ঠিক আছে। তো দেখো, এই যে মহাবোধি মন্দিরটা কোথায় আছে, বোধগয়াতে, ঠিক আছে। গৌতম বুদ্ধের নাম অনুসারে নামকরণ হয়েছে কি, বোধগয়া। এরপর দেখো মহাবোধি টেম্পেল বা মহাবোধি যে বৌদ্ধ মন্দিরটা আছে এটা কোথায় অবস্থিত বললাম, গয়াতে অবস্থিত। এবং এটি ইউনেস্কোতে জায়গা পেয়েছিল 2002 সালে। কবে, 2002 সালে জায়গা পেয়েছিল। এবং এইখানেই গৌতম বুদ্ধের কী হয়েছিল, জ্ঞান প্রাপ্তি হয়েছিল, ঠিক আছে। যে বৌদ্ধ বৃক্ষ আছে, যে বৌদ্ধ গাছ আছে, সেই গাছের নিচে নিরঞ্জনা নদীর তীরে। এরপর দেখো আরও একটা গুরুত্বপূর্ণ বৌদ্ধস্তূপ হচ্ছে কি, সাঁচির বুদ্ধস্তূপ। সাঁচির যে বৌদ্ধস্তূপ আছে এটা সব থেকে প্রাচীন এবং এটি কে বানিয়েছিল, সম্রাট অশোক এটিকে নির্মাণ করেছিল, ঠিক আছে। কোথায়, মধ্যপ্রদেশে অবস্থিত এটি। এবং এটিও ইউনেস্কোর যে হেরিটেজ আছে সেখানে 1989 সালে এটিকে স্বীকৃতি দেওয়া হয়। এই যে সাঁচির যে বৌদ্ধ স্তূপ আছে, ঠিক আছে, এটা খুব গুরুত্বপূর্ণ। কারণ কি, এই সাঁচির যে বৌদ্ধ স্তূপটা আছে এখানে দেখো, এই সামনে যে গেটের মতো দেখতে পাচ্ছ এটাকে বলা হচ্ছে কি, এইখানে গৌতম বুদ্ধের যে জাতক কথা সেগুলো এইখানে লেখা আছে, ঠিক আছে। এবং এই যে মন্দিরটা, এই মন্দিরটার ওপর যদি তোমরা দেখো 3টা টাওয়ারের মতো আছে। এই 3টা টাওয়ারের মতো যেটা আছে এটা হচ্ছে কি, এটাকে বলা হচ্ছে সমানতা, উদারতা এবং শ্রদ্ধার প্রতীক। এবং এই মন্দিরটার উপরে এই যে অণ্ডটা আছে এটাকে বলা হচ্ছে অণ্ড, ঠিক আছে। এই অণ্ডটার উপরে একটা এরকম চতুর্ভুজাকার একটা ইটের মতো থাকে, এটাকে বলা হয় হার্মিকা। কি বলা হয়, হার্মিকা। এবং বৌদ্ধ ধর্মের সব থেকে যেটা কি বলবো, যেটা গুরুত্বপূর্ণ অংশ বা পবিত্র অংশ সেটা হচ্ছে এই হার্মিকা। এরপর দেখো বারাণসীতেও একটা
বৌদ্ধ মন্দির আছে, সেটা হচ্ছে সারনাথ টেম্পল, ঠিক আছে। এবং এই সারনাথেই গৌতম বুদ্ধ কী করেছিল, তার প্রথম যে জ্ঞানের কথা, ঠিক আছে, সে জ্ঞানের কথা কোথায় দিয়েছিল, সারনাথে দিয়েছিল, ঠিক আছে। এরপর দেখো কোন আফ্রিকান নেতা আত্মজীবনী লিখেছেন লং ওয়াক টু ফ্রিডম। লং ওয়াক টু ফ্রিডম এই আত্মজীবনীটি কার, ঠিক আছে। রবার্ট মুগাবে, নাকি নেলসন ম্যান্ডেলা, নাকি মুয়াম্মার গাদ্দাফি, নাকি দেশমন্দ টুটু। তো মনে রাখবে যে দ্য লং ওয়াক টু ফ্রিডম এই বইটির লেখক হচ্ছে কি নেলসন ম্যান্ডেলা। তিনি একজন কী ছিলেন, আফ্রিকান নেতা ছিলেন, ঠিক আছে। এরপর দেখো কিছু গুরুত্বপূর্ণ যে বই, যেমন আছে রাখি কাপুর, ঠিক আছে। রাখি কাপুরের লেখা বইটির নাম কি, নাও ইউ ব্রিথ। এটা এসএসসি সিএইচএসএল 2024 প্রশ্নটা এসেছিলো, ঠিক আছে। কোনো একটা শিফটে এসেছিলো, শিফটটা মনে নেই, কিন্তু 2024 এসেছিলো। রাখি কাপুরের নাও ইউ ব্রিথ। প্রিন্স হ্যারি, ইংল্যান্ডের প্রিন্স হ্যারি লেখা বইটির নাম কি, স্পেয়ার। ওবামা, মিশেল ওবামা, ঠিক আছে, তার লেখা বইটির নাম কি, দ্য লাইট উই ক্যারি। মিশেল ওবামাকে তোমরা জানো আশা করি, দ্য লাইট উই ক্যারি, ঠিক আছে। এস জয়শঙ্কর, আমাদের যিনি বিদেশ মন্ত্রী আছেন, এস জয়শঙ্করের লেখা বইটির নাম কি, মোদি শেপিং আ গ্লোবাল অর্ডার ইন আ ফ্লাস্ক, ঠিক আছে। ডক্টর এম.এ. হাসান, তার লেখা বইটির নাম কি, ওয়ার অ্যান্ড ওমেন। ওয়ার অ্যান্ড ওমেন খুব গুরুত্বপূর্ণ, এটা একটা পিসিএস এক্সামে এসেছিল, ঠিক আছে, রাজস্থান পিসিএসে। তারপর হচ্ছে কস্তুরী দেবী, কস্তুরী দেবীর লেখা বইটির নাম কি, দ্রৌপদী মুর্মু ট্রাইবার হিলটন টু রাইসেন হিল, ঠিক আছে। দ্রৌপদী মুর্মুর জীবনী নিয়ে লেখা আছে এই বইটিতে। কস্তুরী দেবীর লেখা যে বইটি, সেখানে তিনি কি লিখেছেন, দ্রৌপদী মুর্মু ট্রাইবার হিলটন টু রাইসেন হিল, মানে কি, যে জনজাতীয় ক্ষেত্র থেকে রাইসেন হিল, আমাদের যে প্রেসিডেন্টের যে আবাস সেটা কোথায় আছে, আমাদের দিল্লি রাইসেন যে পাহাড়, সেই পাহাড়ের উপরে। তো ট্রাইবার হিলটন টু রাইসেন হিল বইটির লেখককে কস্তুরী দেবী। এবং ডক্টর করণ সিং, যদি তোমরা যে কাশ্মীরের রাজা হরি সিংয়ের নাম জানো, তারই সন্তান হচ্ছে কি ডক্টর করণ সিং, তার লেখা বইটির নাম কি, মুন্ডক উপনিষদ। কি নাম, মুন্ডক উপনিষদ। এরপর দেখো কোন বছরে স্বকর্মসংস্থানের জন্য গ্রামীণ যুবকদের প্রশিক্ষণ TRYSEM প্রকল্প ভারত সরকার চালু করেছে, ঠিক আছে। 1991, নাকি 2000, নাকি 1979, নাকি 1965। তো মনে রাখবে এই যে প্রকল্পটা, এটা চালু হয়েছিল 1979 সালে, ঠিক আছে। এবং পরবর্তী ক্ষেত্রে এই যে প্রকল্পটা ছিল, এটা স্বর্ণ জয়ন্তী গ্রাম স্বরোজগার যে যোজনা, সেই স্বরোজগার যোজনার সাথে কিন্তু মার্জ হয়ে যায়। এবং স্বর্ণ জয়ন্তী গ্রাম স্বরোজগার যোজনাটি লঞ্চ হয়েছিল কবে, 1 এপ্রিল 1999, ঠিক আছে। এবং এটার এম কি ছিল, এম ছিল যে সেলফ এমপ্লয়মেন্ট তৈরি করা। গ্রামে যারা আছে তাদেরকে কি করা হয়েছিল, যে সেলফ হেল্প করার মাধ্যমে তারা যাতে সেলফ এমপ্লয়মেন্ট, মানে নিজের কাজ যাতে নিজে খুঁজে পায়, সেই বিষয়ে হেল্প করাই ছিল স্বর্ণ জয়ন্তী গ্রাম স্বরোজগার যোজনার মূল উদ্দেশ্য, ঠিক আছে। এছাড়া দেখো আরও কয়েকটি গুরুত্বপূর্ণ প্রকল্প যেটা কেন্দ্র সরকার চালু করেছিল, তার মধ্যে একটা হচ্ছে কি প্রধানমন্ত্রী জনধন যোজনা। প্রধানমন্ত্রী জনধন যোজনা এটা চালু হয়েছিল 28 আগস্ট 2014 সালে। এবং এখানে হচ্ছে সেই যে জিরো ব্যালেন্সে যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা হচ্ছিল, সেটাই হচ্ছে কি প্রধানমন্ত্রী জনধন যোজনা। তারপর হচ্ছে স্বচ্ছ ভারত মিশন। স্বচ্ছ ভারত মিশনটা কি 2 অক্টোবর 2014-তে চালু হয়েছিল এবং 2 অক্টোবর 2019 পর্যন্ত এটি চলেছে। PM উজালা, যেখানে LPG গ্যাস দেওয়া হয়, ঠিক আছে, সেই যে PM উজালা, এটা 1 মে 2016 থেকে চালু হয়। আর অটল পেনশন 9 মে 2015, 9 মে 2015 থেকে এটা চালু হয়েছে, ঠিক আছে। এরপর দেখো কতকগুলো কমিটি আছে, যে কমিটি সম্বন্ধে আমাদের প্রায় প্রশ্ন আসে, সেটা পলিটিক থেকেও আসে, ইকোনমিক্স থেকেও আসে, তার জন্য একসাথে তোমাদেরকে সেগুলো করে দিচ্ছি, ঠিক আছে। প্রথমে দেখো ভগবতী কমিটি। ভগবতী কমিটি মনে রাখবে আনএমপ্লয়মেন্ট, বেরোজগারির যাতে দূর করা যায় তার জন্য যে কমিটি গঠন করা হয়েছিল তাকে বলা হচ্ছে ভগবতী কমিটি। ডাইরেক্ট ট্যাক্স বলতে আমাদের যে ইনকাম ট্যাক্স, ঠিক আছে, ইনকাম ট্যাক্স, সেই ধরনের যে ট্যাক্সগুলো আছে ডাইরেক্ট ট্যাক্স, যেটা ডাইরেক্ট ট্যাক্স কাকে বলে জানো, ধরো তোমার উপর কোনো একটা ট্যাক্স লাগলো,
তোমার ওপর কোনো একটা ট্যাক্স রাখলো আর সেই ট্যাক্সটা তুমিই দিচ্ছ, সেটাকে বলা হচ্ছে ডাইরেক্ট ট্যাক্স। তো ডাইরেক্ট ট্যাক্সের জন্য কি হয়েছিল, বাচ্চু সমিতি, ঠিক আছে। মহালনবিশ সমিতি, মহালনবিশ সমিতি কিসের জন্য, ন্যাশনাল ইনকাম পার ক্যাপিটা যে ইনকাম সেটা এখান থেকে বার করা হয়, ঠিক আছে। তারপর হচ্ছে নরসিম্হা সমিতি, নরসিম্হা সমিতি কিসের জন্য, ব্যাংকিং রিফর্ম, ব্যাংকের যে সুধার তার জন্য করা হয়েছিল নরসিম্হা সমিতি। সরকারিয়া আয়োগ খুব গুরুত্বপূর্ণ, প্রায় প্রশ্ন আসে, ঠিক আছে। সরকারি আয়োগ স্টেট সেন্টার রিলেশন, স্টেট সেন্টার রিলেশন, কেন্দ্র রাজ্য যে সম্পর্ক সেইটার জন্য একটা আয়োগ গঠন করা হয়েছিল, তাকে বলা হচ্ছে সরকারিয়া আয়োগ। বিজয় কেলকর সমিতি খুব গুরুত্বপূর্ণ, জিএসটি, যেহেতু এখনই বাজেট পেশ হয়েছে তোমরা জানো, সেক্ষেত্রে আগামী দিনে পরীক্ষার জন্য এই যে বিজয় কেলকর সমিতি জিএসটি ট্যাক্সের উপর যে কমিটি গঠন করা হয়েছিল সেটা হচ্ছে বিজয় কেলকর সমিতি। আরেকটা হচ্ছে রাজা চেলিয়া সমিতি, এটা কিসের জন্য, ট্যাক্স রিফর্ম, অর্থাৎ কি কর সুধার, কর সুধারের জন্য হচ্ছে কি রাজা চেলিয়া সমিতি, ঠিক আছে। তো এগুলো তোমরা নোট করে নিও। নেক্সট দেখো কি, দীপাবলি উৎসবের সময় দান্ডারি দল ড্যাশ নৃত্য পরিবেশন অংশগ্রহণ করে কোলাম এবং রাজগন্ড উপজাতি, মানে রাজগন্ড উপজাতি দীপাবলি উৎসবের পরে কোন পরিবেশনের জন্য বা কোন ডান্সের জন্য তারা পার্টিসিপেট করে, ঠিক আছে। ছৌ নাকি বৈগা পারধনি নাকি ঘুষাড়ি নাকি রাউত নাচ। তো মনে রাখবে এই যে গোন্ড ট্রাইব এটা কোথাকার, অন্ধ্রপ্রদেশের, ঠিক আছে। অন্ধ্রপ্রদেশের গোন্ড ট্রাইবরা কী করে, ঘুষাড়ি যে ডান্স সেটা কিন্তু তারা দীপাবলির পরে করে, ঠিক আছে। এরপর দেখো অন্ধ্রপ্রদেশের আরও কিছু গুরুত্বপূর্ণ ডান্স আছে, যেমন গব্বি ডান্স, ধামাল ডান্স, মাথুরি ডান্স আর বীরনাট্যম ডান্স, এটা খুব গুরুত্বপূর্ণ। বীরনাট্যম ডান্স কোথাকার, সেটা হচ্ছে অন্ধ্রপ্রদেশের। এরপর দেখো লক্ষদ্বীপের কিছু গুরুত্বপূর্ণ ডান্স যদি তোমরা দেখো, সেটা হচ্ছে কোলকালি এবং পরিচকালি, এটা এখানকার কিন্তু মার্শাল আর্টস, ঠিক আছে, মার্শাল আর্ট ডান্স, এটাও কিন্তু মনে রাখবে। তাহলে লক্ষদ্বীপের মার্শাল আর্ট ডান্স কোনটা, কোলকালি এবং পরিচকালি। ছত্তিশগড়ের ডান্স হচ্ছে রাউত, সুবা ডান্স, নবরানী, গোরমারিয়া। তাহলে ছত্তিশগড়ের ডান্সগুলো খুব গুরুত্বপূর্ণ, রাউত, সুবা ডান্স, নবরানী, গোরমারিয়া, ঠিক আছে। এরপর দেখো বিভিন্ন আমাদের যে রাজ্য আছে তার বিভিন্ন গুরুত্বপূর্ণ যে ট্রাইবরা আছে, যেমন আন্দামান এবং নিকোবর, এখানের যে গুরুত্বপূর্ণ জনজাতি আছে তার মধ্যে একটা হচ্ছে সেন্টালিজ, স্যাম্পেন, ওরাকা, নিকোবারি, জারবা। তাহলে সেন্টালিজ আছে, স্যাম্পেন আছে, ওরাকা আছে, নিকোবারি এবং জারবা, ঠিক আছে। উত্তরাখণ্ড খুব গুরুত্বপূর্ণ, থারু এবং ভুটিয়া, থারু এবং ভুটিয়া। আসাম অহোম এবং বোডো, অহোম এবং বোডো, এই যে বোডো জনজাতি আছে এরা আসামকে কি চাইছে, তাদের জন্য একটা আলাদা ক্ষেত্র তৈরি করতে, আলাদা স্টেট, বোডো স্টেট, ঠিক আছে। জম্মু এবং কাশ্মীর গুজ্জর এবং বাকরবাল, গুজ্জর এবং বকরবাল। ছত্তিশগড়ে কি আছে, কোরবা আছে, গোন্ড আছে, বেগা আছে এবং কোরকু আছে, কোরবা, গোন্ড, বেগা আর কোরকু ছত্তিশগড়ে। কানাডা এবং ইউএসএ গুরুত্বপূর্ণ, এটা দুটো কি ইন্টারন্যাশনাল যে জনজাতি, দুটো তোমাদের জন্য দিয়েছি। একটা হচ্ছে কি কানাডা এবং ইউএসএর হচ্ছে রেড ইন্ডিয়ান, কি আছে, রেড ইন্ডিয়ান, কানাডা ইউএসএ রেড। ব্রাজিলের কি আছে, বোরো, ব্রাজিলের আছে বোরো, ঠিক আছে, বোরো হচ্ছে ব্রাজিল আর রেড ইন্ডিয়ান হচ্ছে কানাডা এবং ইউএসএ, ঠিক আছে, বুঝতে পেরেছো। এরপর চলো নেক্সট প্রশ্ন, গ্র্যামি পুরস্কার জেতা প্রথম ভারতীয় মহিলা কে, গ্র্যামি পুরস্কার জেতা প্রথম ভারতীয় মহিলা। প্রথমত মনে রাখবে এই যে গ্র্যামি পুরস্কার এটা কিসের জন্য দেওয়া হয়, মিউজিকের জন্য দেওয়া হয়, মিউজিকের জন্য দেওয়া হয়। কে পেয়েছেন, তানভি শাহ নাকি সলমন খোলগাডে নাকি পলক মুচ্ছল নাকি শিল্পা রাও। তো গ্র্যামি পুরস্কার জেতা প্রথম ভারতীয় মহিলা হচ্ছে কে, তানভি শাহ। তিনি কিসের জন্য পেয়েছেন, মনে রাখবে তিনি জয় হো যে গানটা আছে, ঠিক আছে, জয় হো, সেই গানটার জন্য পেয়েছেন। এবং এনার সাথে কে কে পেয়েছিলেন, এনার সাথে পেয়েছিলেন এ আর রহমান, এ আর রহমান, তার সাথে কে পেয়েছিলেন, গুলজার সাহাব আছেন, তিনিও কিন্তু 2009 সালে এনার তিনজনেই কিন্তু গ্র্যামি পুরস্কারটি পেয়েছিলেন, ঠিক আছে। এরপর দেখো গ্র্যামি অ্যাওয়ার্ড, গ্র্যামি অ্যাওয়ার্ড এটা হচ্ছে কি, অ্যাওয়ার্ডটার চিহ্নটা, ছবিটা 19
1958 সাল থেকে দেওয়া হয়। এবং গ্র্যামি অ্যাওয়ার্ড পাওয়া প্রথম ভারতীয় হচ্ছে কে? পণ্ডিত রবিশঙ্কর। পণ্ডিত রবিশঙ্কর 5 বার পেয়েছেন, ঠিক আছে। এবং পণ্ডিত রবিশঙ্কর হচ্ছে কি? সিতার বাদক, তবলা বাদক নয়, সিতার বাদক, সিতার প্লেয়ার, ঠিক আছে। এই নামটা একদম তোমরা ঠটস্থ করে রাখবে, সেটা হচ্ছে পণ্ডিত রবিশঙ্কর 5 বার গ্র্যামি অ্যাওয়ার্ড পেয়েছেন এবং তিনি কি? একজন সিতার বাদক, ঠিক আছে। পণ্ডিত রবিশঙ্কর 1968 সালে প্রথমবার পেয়েছিলেন। এরপর দেখো, ভারতের 2011 সালের আদমশুমারি অনুসারে কোন রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলে সবচেয়ে কম লিঙ্গ অনুপাত রয়েছে? প্রথমত বলেছে কেন্দ্রশাসিত অঞ্চল, ঠিক আছে। পাঞ্জাব, তারপর হচ্ছে লক্ষদ্বীপ, দমনদিউ নাকি হরিয়ানা। তো দেখো, রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চল যদি আমরা দুটাই ধরি, তাহলে সেদিক থেকে সবচেয়ে কম লিঙ্গ অনুপাত মানে সেক্স রেশিও, ঠিক আছে, সব থেকে কম কোথায় আছে? সব থেকে কম আছে দমন এবং দিউতে, সব থেকে কম আছে দমন এবং দিউতে। দেখো, সেক্স রেশিওর দিক থেকে পুডুচেরিতে আছে 1037 প্রতি 1000-এ, দমন দিউতে আছে 618, এটা হচ্ছে সবচেয়ে কম। কেরালাতে আছে সব থেকে বেশি স্টেট হিসাবে 1084 প্রতি 1000 জনে, ঠিক আছে। আর হরিয়ানাতে আছে 879। তাহলে সেক্স রেশিওর দিক থেকে পুডুচেরি কেন্দ্রশাসিত অঞ্চলে সব থেকে বেশি, রাজ্যের দিক থেকে কেরালা, আর সেক্স রেশিওতে কেন্দ্রশাসিত অঞ্চলের দিক থেকে সবচেয়ে কম হচ্ছে দমন এবং দিউ, এবং হরিয়ানা হচ্ছে স্টেটের দিক থেকে সবচেয়ে কম। এরপর দেখো লিটারেসি রেট। লিটারেসি রেটটা কি? মানে শিক্ষার হার। কেরালাতে সর্বোচ্চ, কেরালাতে সর্বোচ্চ 93.9%, ঠিক আছে, 93.9%, এবং বিহারে হচ্ছে সর্বনিম্ন 61.80%। কেরালাতে মেল এবং ফিমেলে যদি দেখো, কেরালা মেল শিক্ষিত হচ্ছে 93.56% তার টোটাল পপুলেশনের, ঠিক আছে। আর ফিমেলরা হচ্ছে 92.07% টোটাল পপুলেশনের। তার মানে বুঝতেই পারছো কেরালা কিন্তু শিক্ষার হার দিক থেকে অনেকটাই এগিয়ে। এটা 2011 যে সেন্সাস, সেই সেন্সাস অনুসারে, ঠিক আছে। এরপর দেখো, 2011 সেন্সাসটা যতদিন না আমাদের নেক্সট যে জনগণনা বেরাচ্ছে, ততদিন 2011 যে জনগণনা সেটা খুব গুরুত্বপূর্ণ। তো 2011 যে সেন্সাস, সেটা নিয়ে একটা আলাদা ক্লাস তোমাদেরকে করাবো, ঠিক আছে। নেক্সট দেখো, নিচের কোনটি বিখ্যাত ক্রিকেটার সৌরভ গাঙ্গুলির আত্মজীবনী? এ শর্ট অ্যাট হিস্ট্রি, নাকি দ্য ড্রিম অফ রেভলিউশন, এ সেঞ্চুরি ইজ নট এনাফ, নাকি মেমোরিজ অফ মাই লাইফ অ্যান্ড টাইমস? তো দেখো, বিখ্যাত যে ক্রিকেটার সৌরভ গাঙ্গুলি, তার আত্মজীবনীটির নাম হচ্ছে এ সেঞ্চুরি ইজ নট এনাফ। কী নাম? এ সেঞ্চুরি ইজ নট এনাফ, এ সেঞ্চুরি ইজ নট এনাফ, এটা হচ্ছে অ্যান্সার। এরপর দেখো বাকি যে বইগুলো আছে, ঠিক আছে, সেগুলো খুব গুরুত্বপূর্ণ। প্রথমেই আছে এ শর্ট অ্যাট হিস্ট্রি। এ শর্ট অ্যাট হিস্ট্রি, এটা হচ্ছে কে? অভিনব বিন্দ্রা। অভিনব বিন্দ্রা, নামগুলো একদম মনে রাখবে, ঠিক আছে। এই অভিনব বিন্দ্রা, ইনি কিন্তু ভারতের, ঠিক আছে, যে ভারতের যে অলিম্পিক, সেই অলিম্পিকের শুটিংয়ে প্রথম যে গোল্ড মেডেল নিয়ে এসেছিল কে? অভিনব বিন্দ্রা। দ্য ড্রিম অফ রেভলিউশন, এই বইটির লেখককে? দ্য ড্রিম অফ রেভলিউশন, এই বইটির লেখক হচ্ছে বিমল প্রসাদ। বিমল প্রসাদ, ঠিক আছে। এবং এই বইটি হচ্ছে কার? জয়প্রকাশ নারায়ণের বায়োগ্রাফি, ঠিক আছে। জয়প্রকাশ নারায়ণ, তার বায়োগ্রাফি হচ্ছে কি? এ ড্রিম অফ রেভলিউশন, এবং লিখেছেন কে? বিমল প্রসাদ। তারপর হচ্ছে মেমোরিজ অফ মাই লাইফ অ্যান্ড টাইমস। মেমোরিজ অফ মাই লাইফ অ্যান্ড টাইমস, এটার লেখক হচ্ছেন বিপিন চন্দ্র পাল। কে? বিপিন চন্দ্র পাল, ঠিক আছে, বিপিন চন্দ্র পাল। এরপর দেখো পরবর্তী প্রশ্ন, কনসিডার দ্য ফলোয়িং স্টেটমেন্ট অ্যাবাউট দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935। এক হচ্ছে কি? দিস অ্যাক্ট ওয়াজ ইনেক্টেড বাই ব্রিটিশ পার্লামেন্ট। দ্য অ্যাক্ট ওয়াজ ডিভাইডেড ইন্টু 2 সেপারেট অ্যাক্টস ফর ইন্ডিয়ান অ্যান্ড বার্মা গভর্নমেন্ট। দ্য অ্যাক্ট ওয়াজ কমেন্সড ফ্রম দ্য April 1, 1935। কি বলা হয়েছে এইখানের মধ্যে? কোন ঘটনাগুলো সত্যি সেটা তোমাকে বলতে বলেছে। তো দেখো, 1935-এর যে অ্যাক্ট এসেছিল সেটা ব্রিটিশ পার্লামেন্ট থেকে পাস হয়েছিল, তার মানে এটা সত্য ঘটনা, ঠিক আছে। তাছাড়া কি? এটা কিন্তু ইন্ডিয়া এবং বার্মাকে আলাদা করেছিল, এটাও সত্য ঘটনা।
কিন্তু 3 নাম্বারটা সত্য ঘটনা নয়, কারণ এটা 1 এপ্রিল 1935 থেকে আরবিআই স্থাপনা হয়েছিল, 1 এপ্রিল 1935। ঠিক আছে, তাহলে অ্যান্সার হচ্ছে 1 এবং 2 বোথ। দেখো 1935-এর যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট, এটাকে বলা হচ্ছে মিনি কনস্টিটিউশন। মিনি কনস্টিটিউশন বলার কারণ কি, আমাদের বর্তমানে যে সংবিধান আছে সেই সংবিধানের বেশিরভাগ অংশটাই আমরা 1935-এর যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট আছে সেখান থেকে নিয়েছি। ঠিক আছে, তার জন্য এটাকে কি বলা হয়, মিনি কনস্টিটিউশন। এটা বর্তমানে যেটা মায়ানমার, বর্মা এবং ইন্ডিয়াকে আলাদা করেছে, এবং ইন্ডিয়ার দুটো নতুন প্রভিন্স, একটা হচ্ছে উড়িষ্যা এবং আরেকটা হচ্ছে সিন্ধ তৈরি করেছিল। ঠিক আছে, তাহলে 1935-এর যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট, সেখানে বর্মাকে আলাদা করে উড়িষ্যা এবং সিন্ধ দুটো আলাদা আলাদা প্রান্ত তৈরি করা হয়েছিল। এবং এই 1935-এর যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট, এখানেই ইয়ং হিল্টন বা শাহী আয়োগের রেফারেন্সে আরবিআই স্থাপনা করা হয়েছিল 1935 সালের 1 এপ্রিল 1934-এর যে আরবিআই অ্যাক্ট অনুসারে। ঠিক আছে, এবং এই 1935-এর যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট আছে, এটাই কি করেছিল, যে সরকারের যে পাওয়ারটা সেটা 3 ভাগে ভাগ করেছিল। একটা হচ্ছে সেন্ট্রাল, একটা হচ্ছে প্রভিন্স, আর একটা হচ্ছে কনকারেন্ট। বর্তমানে যেরকম আছে আমাদের যে ডিস্ট্রিবিউশন অফ পাওয়ার, যেমন আছে সেন্টারের কাছে থাকে, স্টেটের কাছে থাকে এবং কনকারেন্ট লিস্টে থাকে, ঠিক সেরকমভাবে সেন্ট্রাল, প্রভিন্স এবং কনকারেন্ট লিস্টে ভাগ করা হয়েছিল। পরবর্তী প্রশ্ন দেখো, 42তম যে সংবিধান সংশোধন আইন পাস হয়েছিল কত সালে? 42তম সংবিধান সংশোধন খুব গুরুত্বপূর্ণ। এখনো পর্যন্ত যতগুলো সংবিধান সংশোধন হয়েছে তার মধ্যে 42তমটা খুব গুরুত্বপূর্ণ। কারণ কি, এই 42তম সংবিধান সংশোধনটাকে বলা হয় মিনি কনস্টিটিউশন, এটাকেও বলা হয় মিনি কনস্টিটিউশন। ঠিক আছে, আমাদের সংবিধানের যে ম্যাক্সিমাম অনেক কিছুই পাল্টে দিয়েছিল এই 42তম সংবিধান সংশোধন। কত সালে হয়েছিল? 1976 সালে। তোমরা জানো 42তম যে সংবিধান সংশোধন আছে এটা 1976-এর সংবিধান সংশোধন। দেখো এখানে কি বলা হয়, মিনি কনস্টিটিউশন, এবং এটাতে 9টা টোটাল নতুন আর্টিকেল যুক্ত হয়েছিল এই সংবিধান সংশোধনের মাধ্যমে। প্রথমত মনে রাখবে ভাগ 4A। ঠিক আছে, ভাগ 4A এটা কোথায় যুক্ত হয়েছিল? এটার মাধ্যমে। ভাগ 4A-তে কি আছে? ফান্ডামেন্টাল ডিউটি, আর্টিকেল 51A। ঠিক আছে, তাছাড়া ভাগ 14A, ভাগ 14A এটাও যুক্ত হয়েছিল। এখানে দুটো আর্টিকেল যুক্ত হয়েছিল, একটা হচ্ছে আর্টিকেল 323A, আর একটা হচ্ছে আর্টিকেল 323B। এটা কিসের যুক্ত? এটা হচ্ছে ট্রিব্যুনাল, ভাগ 14A। তাছাড়া কি, আমাদের যে প্রিএম্বেল, আমাদের যে প্রস্তাবনা আছে সেখানে 3টা শব্দ যুক্ত হয়েছিল। একটা হচ্ছে সমাজবাদ, কি শব্দ যুক্ত হয়েছিল? একটা হচ্ছে সমাজবাদ, আর একটা কি যুক্ত হয়েছিল? পন্থ নিরপেক্ষ, আর একটা হচ্ছে অখণ্ডতা। এই যে 3টা শব্দ, এবং আমাদের সংবিধানের যে প্রথম, আমাদের প্রস্তাবনার উপর যে প্রথম সংবিধান সংশোধন সেটা এটাই 42তম সংবিধান সংশোধন, এবং এখানে 3টা শব্দ যুক্ত করা হয়েছিল, সমাজবাদ, পন্থ নিরপেক্ষতা, আর একটা হচ্ছে অখণ্ডতা। তাছাড়া কি, আর্টিকেল যে 39A, আর্টিকেল 39A সেটাও কিন্তু এই সংবিধান সংশোধনের মাধ্যমে যুক্ত করা হয়েছিল, যেখানে কি বলা হয়েছে, ফ্রি লিগ্যাল এড। ঠিক আছে, তাছাড়া আর্টিকেল 48A এটাও কিন্তু এই সংবিধান সংশোধনের মাধ্যমে যুক্ত করা হয়েছে, যেখানে এনভায়রনমেন্ট যে প্রোটেকশন তার কথা বলা হয়। এরপর দেখো, নিম্নলিখিত নেতাদের মধ্যে কে বিহারে 1857 সালের বিদ্রোহে নেতৃত্ব দিয়েছিলেন? বিহারের যে মহাবিদ্রোহ হয়েছিল সেই মহাবিদ্রোহের নেতৃত্ব কে দিয়েছিলেন সেটা তোমরা আশা করি সকলেই জানো, কুনওয়ার সিং। নেক্সট প্রশ্ন দেখো, শ্রী জগন্নাথজি মেলা অনুষ্ঠিত হয় কোথায়? কটক, সম্বলপুর, জয়পুর নাকি আলওয়ার? তো মনে রাখবে যে জগন্নাথজি মেলা এটা হচ্ছে রাজস্থানের একটি মেলা। রাজস্থানে কোথায়? আলওয়ারে। ঠিক আছে, এরপর দেখো পরবর্তী প্রশ্ন, ড্যাশ আক্ষরিক অর্থ হলো জাদুকরি নাচ, এটি সবচেয়ে আকর্ষণীয় এক ভারতীয় শাস্ত্রীয় নৃত্যের। দেখো মনে রাখবে, মোহিনী যে আট্টম, কেরালার যে ক্লাসিক্যাল ডান্স মোহিনী আট্টম, তার আক্ষরিক অর্থ হচ্ছে জাদুকরি নাচ। মোহিনী মানে কি? সবাইকে মোহিত করে দেয়, মোহিনী আট্টম। এটা হচ্ছে
এই নাচটা শুধুমাত্র কারা করে? নারী বা মহিলারা করে, ঠিক আছে। এটা হচ্ছে কেরালার একটা ক্লাসিক্যাল ডান্স। এবং যত যত বড় বড় তোমরা আর্টিস্ট, বলিউডের অ্যাক্টর শ্রীদেবী, ঠিক আছে, এরা সব কিসের সাথে যুক্ত? মোহিনী আট্টমের সাথে যুক্ত। দেখো রাজস্থানের এখানে একটু চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে। এই যে মেলার কথাগুলো বলা হয়েছে না, তো এখানে দেখো এই যে মেলা, ঠিক আছে, এটা হচ্ছে রাজস্থানে কিছু মেলা আছে। যেমন রাজস্থানের মেলা হচ্ছে কি গনগর উৎসব, উট মহোৎসব, লক্কি মেলা, পুষ্কর মেলা, ফুলদোল, ঠিক আছে। জম্মু কাশ্মীরে হচ্ছে হেরাত, যেটাকে শিবরাত্রি বলা হয়, টিউলিপ, ক্ষীর ভবানী উৎসব। মিজোরামের যেমন চাপচার কুট, মিমকুট, অ্যান্থুরিয়াম। লাদাখের আছে লোসার, হেমিস গোম্ফা। হিমাচল প্রদেশের আছে মিঞ্জর মেলা, সাজো। কর্ণাটকে কাম্বালা, হাম্পি উৎসব, উগাডি। অরুণাচল প্রদেশের মনপা উৎসব, চচিন চেরাই উৎসব, লোসার উৎসব, ঠিক আছে। এগুলো সব গুরুত্বপূর্ণ। এরপর দেখো নরেন্দ্র মোদী ক্রিকেট স্টেডিয়াম হলো ভারতের অন্যতম প্রধান স্টেডিয়াম, যেখানে অবস্থিত। কোথায়? নরেন্দ্র মোদী স্টেডিয়াম আহমেদাবাদে। এই স্টেডিয়াম নিয়ে তোমাদেরকে আগের ক্লাসেও করিয়েছে, ঠিক আছে। এরপর দেখো প্যারাথাইরয়েড হরমোনের অপর্যাপ্ত মাত্রা এবং রক্তে ক্যালসিয়ামের পরিমাণ কম নিম্নলিখিত কোন অবস্থার কারণ? তো মনে রাখবে হাইপোক্যালসেমিয়া যে রোগটি আছে সেটা কিন্তু প্যারাথাইরয়েড হরমোনের অপর্যাপ্ত মাত্রা এবং ক্যালসিয়ামের পরিমাণ কম হওয়াতে হয় হাইপোক্যালসেমিয়া। তো এরপর দেখো এখানে একটা রোগ আছে ম্যালেরিয়া। এই ম্যালেরিয়া রোগটি হচ্ছে কি প্রোটোজোয়া ঘটিত রোগ। কি? প্রোটোজোয়া ঘটিত রোগ, ঠিক আছে। কি ঘটিত রোগ? প্রোটোজোয়া ঘটিত রোগ। এরপর ম্যালেরিয়া রোগ সম্বন্ধে কয়েকটি বিষয় তোমরা জেনে নাও, ঠিক আছে। ম্যালেরিয়া সম্বন্ধে কয়েকটা বিষয়, যেমন কি ম্যালেরিয়া হচ্ছে কি একটা প্রোটোজোয়া ঘটিত রোগ। এটার যে বাহক, ম্যালেরিয়ার বাহক হচ্ছে মাদা অ্যানিফিলিস। মাদা অ্যানিফিলিস মানে হচ্ছে ফিমেল অ্যানিফিলিস, ঠিক আছে, মাদা অ্যানিফিলিস। এটার কারক, এটা হচ্ছে বাহক। এটার কারকটা কি? কি কারণ, যে কারকটাকে আর কি প্লাজমোডিয়াম হচ্ছে এটার কারক। ওয়ার্ল্ড ম্যালেরিয়া ডে আমরা কবে পালন করি? ওয়ার্ল্ড ম্যালেরিয়া ডে আমরা 25শে এপ্রিল পালন করি, ঠিক আছে। আর এই ম্যালেরিয়া রোগের যদি বলা হয় একটা মেডিসিন, সেটা হচ্ছে কুইনাইন, ঠিক আছে। এবং দেখো এই যে ম্যালেরিয়া রোগের বাহকটা কে, এটা কে আবিষ্কার করেছিল? রোনাল্ড রস। তার জন্য তিনি কি পেয়েছিলেন? নোবেল পুরস্কার পেয়েছিলেন। এরপর দেখো প্রোটোজোয়া ঘটিত আরও কয়েকটি রোগ, যেমন হচ্ছে পাইরিয়া প্রোটোজোয়া ঘটিত রোগ, ঠিক আছে। পাইরিয়া। তাছাড়া আর কি আছে? কালাজার, এটাও কিন্তু প্রোটোজোয়া। আর একটা হচ্ছে ডায়রিয়া। ডায়রিয়া সব কিন্তু প্রোটোজোয়া ঘটিত রোগ। তো দেখো আজকের যে ক্লাসটা ছিল এখানেই সমাপ্ত করছি। আজ বেশ কিছু গুরুত্বপূর্ণ জিকে যে প্রশ্নগুলো ছিল তোমাদের সাথে আলোচনা করেছি। এবং যারা ডাব্লিউবিপি এবং কেপির প্র্যাকটিস ব্যাচটা নিতে চাও, তারা আমাদের এইখানে যে ডেসক্রিপশান বক্সে যে নাম্বারটা দেওয়া থাকবে, এখানে তবুও লিখে দিচ্ছি, এই নাম্বারে কন্ট্যাক্ট করে ডাব্লিউবিপি কেপির প্র্যাকটিস ব্যাচটা তোমরা নিতে পারো, ঠিক আছে। তো এখানে সমাপ্ত করছি। থ্যাংক ইউ, ধন্যবাদ, জয় হিন্দ।